আর যখন কলকাতা হাইকোর্টের দিকে নজর থাকবে আরজি কর কাণ্ডে শুনানি নিয়ে, তখনই অন্যদিকে সুপ্রিম কোর্টে রয়েছে আরেকটি মামলা। এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। আর এই শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কি আলাদা করতে পারবে এসএসসি, নাকি পুরো প্যানেলই বাতিল করতে হবে? 2016 সালের এসএসসির 25,753 জন চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি হবে? গত 15 জানুয়ারি গ্রুপ ডি এবং নবম দশমের শিক্ষকদের আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন, হাইকোর্টের রায়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা নির্দোষ তারা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমরা এটা বলে আসছি যে যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, কিন্তু যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে পুরোটাই উড়িয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে আজ আদালতে কি তথ্য দেবে এসএসসি, সেদিকেই নজর সবার। খাতায় লেখার বদলে 2016 সালে ওয়েমার পদ্ধতি চালু হয় এসএসসিতে, যেখানেই ঘটেছিল একাধিক নিয়ম ভঙ্গের ঘটনা। 2016 সালের আগে পর্যন্ত খাতায় লিখে এসএসসি দিতে হতো। সেই খাতা 3 বছর সংরক্ষণ করা হতো, কিন্তু 2016 সালে প্রথমবার ওএমআর পরীক্ষা হয় এবং 3 বছরের বদলে তা 1 বছর সংরক্ষণের সিদ্ধান্ত হয়। সেই পরীক্ষায় ওএমআর শিটের অরিজিনাল কপি সংরক্ষণ করেনি এসএসসি, মিরর ইমেজও নেই। প্রশ্ন উঠছে, তাহলে চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য নির্ধারণ হবে কোন তথ্যের উপর ভিত্তি করে? আমরা দেখি আলটিমেট কি হয়, এবং তারপরে নেক্সট হিয়ারিং এ আমাদের নিশ্চয়ই রিজয়েন্ডার বা কাউন্টার আর্গুমেন্টে জায়গা থাকবে। সেখানে ওনারা যেগুলো বলবেন, সে ভুল তথ্যগুলো বলবেন, সেগুলো আমরা এস্টাবলিশ করবো নেক্সট হিয়ারিং এ গিয়ে। আমাদের যেটা ডিমান্ড বারবারই ছিল যে আমরা তো সেগ্রিগেশন হোক, যোগ্য অযোগ্য বাছাই হোক, এবং আমরা বারবার বলছি যদি সিবিআই ইনভেস্টিগেশনের যে রিপোর্ট সেটা সত্যতা নিয়ে বা সেটা নিয়ে কেউ অথেন্টিসিটি নিয়ে যদি প্রশ্ন হয়, আরো বেটার কোনো ইনভেস্টিগেশন করা হোক। কিন্তু এই পুরো প্যানেল বাতিল, এই যে ডিমান্ডটা করা হচ্ছে, এই ভয়ঙ্কর রকমের রাজনীতিটা, রাজনৈতিক ষড়যন্ত্রটা বন্ধ হোক। প্যানেল বাঁচানোর পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যা যা করার সেগুলো করা হোক। আদৌ কি চাল আর কাঁকর আলাদা করতে পারবে এসএসসি? স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন যারা, তাদের আর কতদিন বিড়ম্বনা ভোগ করতে হবে? এবিপি আনন্দ। ক্ষমতায় এসেই বিদেশ নীতিতে বদল আনল ট্রাম্প প্রশাসন। এবার বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করল আমেরিকা। বাংলাদেশে তাদের সব উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশিকা জারি করেছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি। আমেরিকার এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ চরম আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে বলে আশঙ্কা। ইঙ্গিত মিলেছিল আর হলোও তাই। ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসতেই বাংলাদেশকে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। সেদেশে তাদের সব উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশিকা জারি করেছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি। আমেরিকার এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ চরম আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে বলে আশঙ্কা। আমাদের এটাও দেখতে হবে যে বাংলাদেশ কিছু কাজ করছে যেটা সম্পূর্ণরূপে এখনকার যে আমেরিকার যে চিন্তা ভাবনা তার বিরুদ্ধে, আতঙ্কবাদীদের সাহায্য করছে। আমার মনে হয় খুব শীঘ্র আমরা দেখতে পারবো কিছু অর্থনৈতিক, কূটনীতিক, রাজনৈতিক এবং দরকার হলে হয়তো সামরিক পদক্ষেপ ভারত এবং আমেরিকার, যাতে বাংলাদেশের ত্রাহি ভাব হবে। গত বছর অগাস্টে ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভের চেহারা নেয় বাংলাদেশ। পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পর ক্ষমতায় এসেই আমেরিকার সঙ্গে সখ্য বাড়াতে তৎপর হন ডেমোক্র্যাট ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনুস। সে সময় মার্কিন মাস্টাতে ছিলেন জো বাইডেন। এতদিন স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কৃষকদের জন্য রোজগার থেকে শুরু করে রোহিঙ্গাদের থাকার সুব্যবস্থা করতে বাংলাদেশ সরকারকে কয়েকশো কোটি টাকা অর্থ সাহায্য করে আসছিল আমেরিকা। সেই ব্যবস্থা আরও পাকাপোক্ত করতে গত বছর সেপ্টেম্বরে ইউএসএআইডির শীর্ষ কর্তা সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠকও করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। কিন্তু আমেরিকায় পাড়া বদলের পরই পাল্টে গেল ছবি। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুরু থেকেই তেমন সুসম্পর্ক নেই ইউনুসের।
বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময়ও হিন্দু সহ সংখ্যালঘুদের অত্যাচারের প্রসঙ্গ টেনে ট্রাম্প লিখেছিলেন, আমি ক্ষমতায় থাকলে কখনোই এমন পরিস্থিতি হতো না। আমেরিকা সহ গোটা বিশ্বের হিন্দুদের বঞ্চিত করেছেন কমলা হ্যারিস ও জো বাইডেন। আজ তখনই মিলেছিল। এবার ক্ষমতায় এসেই বাংলাদেশে আর্থিক অনুদান বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত বিরোধী কার্যকলাপ বাংলাদেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠছিল, বিশেষ করে জামাতদের যে বারবারন্ত, সেটা এবার অন্তত অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে। কেননা বিশ্বায়নের যুগে সারা পৃথিবী একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষের পাশে আছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। এবারে আশা করা যাচ্ছে যে এই ভারত বিরোধিতা, বাংলাদেশ যে একটা ইন্টারিম সরকার গঠন করেছে, সেই সরকার অন্তত বন্ধ করতে বাধ্য হবে। 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার সঙ্গে নরেন্দ্র মোদীর সুসম্পর্ক কারও অজানা নয়। এর মধ্যেই ভারত বাংলাদেশ চাপানোতরের আবহে ট্রাম্প প্রশাসনের নবনিযুক্ত বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, বাংলাদেশ ইস্যুতে মার্কিন আধিকারিকের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় তাঁর। এরপরই আমেরিকার এই পদক্ষেপ ঘিরে বাড়ছে জল্পনা। চাপে পড়ে এবার কি ভারত বিদ্বেষী কার্যকলাপে রাশ টানবে বাংলাদেশ? বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ট্রাম্পের নজরে এসেছিল, এটা খুব পরিষ্কার। এবং এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাতে মূল্যায়নের সঙ্গে যে শর্তের কথা আমি ভাবছি, এটা আমি আমার মতন করেই ভাবছি, এইটা কিন্তু একটা বড় শর্ত হতে চলেছে যে বাংলাদেশের পরিস্থিতি, গণতন্ত্রের অবস্থান, দেশের মানুষের নিরাপত্তা, সবচেয়ে বড় কথা যারা সংখ্যালঘু তাদের কি পরিস্থিতি, এগুলো কিন্তু আসবেই আসবে চিন্তাভাবনা। সাম্প্রতিককালে অস্থির পরিস্থিতিতে এমনিতেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা টলমল। এই পরিস্থিতিতেই ট্রাম্প প্রশাসনের কড়া পদক্ষেপ মরার উপর খাঁড়ার ঘা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও আর্থিক সাহায্য প্রত্যাহারের বিষয় মার্কিন প্রশাসনের তরফে বিশদে কিছু জানানো হয়নি। ট্রাম্প সরকারের তরফে বলা হয়েছে শুধুমাত্র ইসরায়েল ও ইজিপ্টকে আর্থিক অনুদান দেয়া হবে, বাকি সব দেশের আর্থিক সাহায্য প্রত্যাহার করা হচ্ছে। আপাতত 90 দিনের জন্য জারি থাকবে এই নির্দেশিকা। পরে নতুন করে আর্থিক অনুদান সংক্রান্ত বিদেশ নীতি ঘোষণা করবে মার্কিন প্রশাসন। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।